জনাব রেজাউল করিম রনি, আহ, পা- 5 আগস্টের পরে তো আওয়ামী লীগ পালিয়ে আছে। মানে আওয়ামী লীগের সভানেত্রী পালিয়ে গেছেন। কাউকে কোনো কিছু না বলে হঠাৎ করে তিনি পালিয়ে গেছেন। সেই পালিয়ে যাওয়াটাও আসলে তিনি নানা ধরনের বয়ান আমরা নানা জায়গা থেকে শুনছি যে তিনি আসলে বাধ্য হয়ে পালিয়ে গেছেন, তিনি পালিয়ে যান নাই, তাকে মানে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু ফ্যাক্ট রিমেন্স, আওয়ামী লীগ বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, শেখ হাসিনার নেতৃত্বেই পালিয়ে গেছে। এখন তাদের প্রধান কার্যালয় পরিত্যক্ত, দেশের মাটিতে প্রকাশ্য তাদের কোনো রাজনীতি নেই। আহ, এমন অবস্থায় এই যে ধানমন্ডি 32 নম্বরের বাড়ি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ঘোষণা দিয়ে ভাঙা, আগুন ভাঙচুর, এর তাৎপর্য কি? মানে এর এই ভাঙাভাঙি, ধূলিসাৎ করা, আগুন দেওয়া ঠিক আছে কিনা আপনার কাছ থেকে একটু আমরা শুনতে চাই। ধন্যবাদ খালিদ ভাই আমাকে ডাকার জন্য, এবং যে যেখান থেকে আমার কথা শুনছেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা এবং আমার কৃতজ্ঞতা জানবেন। দেখেন, বাংলাদেশে আপনার আওয়ামী লীগকে আমরা কিভাবে চিন্তা করতাম। আওয়ামী লীগকে আমরা একটা রাজনৈতিক সংগঠন মনে করতাম। এটা ছিল আমাদের ফার্স্ট মিস্টেক। এটা কোনো রাজনৈতিক সংগঠন না। কারণ হলো এটা একটা ফ্যাসিবাদ। এটা দুই আমল মিলেই, হ্যাঁ, শেখ মুজিব 71-এর আগে তার ভূমিকা এটা ইতিহাস নির্ধারণ করবে, কিন্তু 71-এর পরে শেখ মুজিবের হাতে প্রথম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শুরু, এবং আপনার মানে রাষ্ট্রীয় স্বৈরতন্ত্র যেটাকে বলেন, স্বৈরতন্ত্রের জনক সে সে তাকে বলতে পারেন আপনারা। তারপরে সেই আপনার ধারার একটা চূড়ান্ত পরিণতি আমরা দেখলাম শেখ হাসিনার হাতে। তো সেই চূড়ান্ত পরিণতি আপনার এমনটাই হইল, এমন একটা তুঙ্গে যায় অবস্থান করলো যে তাকে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে পালিয়ে যেতে হলো। তার মানে দেখা গেল দুই আমল মিলে এটা একটা এমন ফ্যাসিবাদ। ফলে ফ্যাসিবাদ আমরা জানি ক্লাসিক্যালি থিওরিটিক্যালি যে ফ্যাসিবাদের কোনো রাজনীতি থাকে না, থাকে একটা দানবীয় সংগঠন, এবং সেই সংগঠনটাকে পরিচালিত করে একদল অলিগার্ক, হ্যাঁ, যারা টিকায় রাখে এটা। এইটাই হলো ফ্যাসিবাদ, এবং তা সেটা বেস করে প্রধানত মিথ্যার উপরে। যেখানে দরকার নেই সেখানেও সে মিথ্যা কথা বলে, কারণ সত্য কথা বললে তার আর রাজনীতি থাকে না। তো এরকম একটা জিনিস যেটা ফ্যাসিবাদের থাকে হলো একটা দানবীয় সংগঠন, থাকে না কোনো রাজনীতি। সেরকম একটা সংগঠনকে রাজনৈতিক সংগঠন আমরা মনে করতাম। এটা ছিল আমাদের একটা প্রধান মিস্টেক। এখন ডিরেক্ট আপনার প্রশ্নে যদি আসি, তাহলে দেখেন, হ্যাঁ, 5 তারিখেই তো আপনার এটা মাটির সাথে মিশে যাওয়ার কথা ছিল। এত দেরিতে কেন, এই প্রশ্ন কিন্তু কেউ কেউ তুলছে। হ্যাঁ, মাটির সাথে মিশে যাওয়া, তারপরে হলো এদেরকে আপনারা ধরেন যে চীনের দুঃখ হোয়াংহো নদী, বাংলাদেশের দুঃখ গোপালগঞ্জ, হ্যাঁ, সেটাও আমরা জানি। তো কিন্তু এতদিন পরে কেন? এতদিন পরে কারণ হলো এটা তো স্পার্ক ব্যাডে তো উস্কায় দিচ্ছে শেখ হাসিনা। ভারতে বসে আপনি ধরেন, হ্যাঁ, বিভিন্ন গ্রুপে এবং এমন এমন সমস্ত লাইভে সে আসে। এক পর্নোগ্রাফারের লাইভে সে আইসার আগে কথা বলছে। হ্যাঁ, আমি বাই দ্য ওয়ে আমি শেখ হাসিনার কোনো কথাবার্তা শুনি না। কারণ বাংলাদেশের রাজনীতিতে আপনার আওয়ামী লীগ শেখ হাসিনা নিয়ে যদি কথা বলতে হয়, এর চেয়ে দুঃখজনক আর হয় না। এর চেয়ে এটা পুরোটাই সময়ের অপচয়। কারণ আমরা রক্তের বিনিময়ে একটা পোস্ট আওয়ামী অবস্থার মধ্যে পৌঁছাইছি, হুম, হুম। এবং আমাদের রাজনীতি বিকশিত হবে এ কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ। এখানে যখন আমরা পৌঁছাইতে পারবো তখন আমরা আমরা বিকাশ শুরু হবে। তো এখনো পর্যন্ত যদি আমরা 32, হ্যাঁ, 71-এর চেতনা, আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধ এগুলোর মধ্যে আটকাই থাকি, তাহলে আমার রাজনীতির বিকাশটা হবে কখন? ওকে। এইটা আপনার এবং সরকারের পক্ষ থেকে কি বলা হচ্ছে যে এটা 32 নম্বরে যে হামলাটা, এটা হলো শেখ হাসিনা যে উস্কানিমূলক কর্মকাণ্ড ভারতে বসে তারই, তার তার বিক্ষুব্ধ জনতা, হ্যাঁ, এটা তাদের রাগের বহিঃপ্রকাশ আকারে করছে। আমি মনে করি শুধু রাগের বহিঃপ্রকাশ না, হুম, সেটা হলো আওয়ামী ফ্যাসিবাদের রাজনীতির পুরা মডেল। হুম, এইটা বাংলাদেশের আর মানুষ দেখতে চায় না, মানুষ আর যে চায় না হুম। তার একটা ধরেন সিম্বল এটা। এবং এটা আমি তো মনে করি শুধু মাটির সাথে ঘুরাই দেওয়া, এইটা, হ্যাঁ, হিংসা বহিঃপ্রকাশ, ক্রোধ, রাগের প্রকাশ, এটা একটা হইতে পারে, কিন্তু এটা না। আপনাকে গোটা সমাজের যে আওয়ামীকরণ, সমাজের যে আপনার চারোদিকে যে আওয়ামী লীগ, মানে আওয়ামী লীগের আমলে আমরা কি দেখছি, সবাই আওয়ামী লীগ আবার কেউ আওয়ামী লীগ না, হ্যাঁ, এই জায়গার থেকে আপনাকে মুক্ত হইতে হবে। ওকে। বাড়ি ভাঙ্গা, গোটায় দেওয়া, এগুলো তো সিম্বলিক, এগুলি বড় ইস্যু না। বড় ইস্যু হলো আওয়ামী লীগ যে একটা নফসানিয়াত আকারে আপনার বাংলাদেশের রাজনীতি, মানুষ এবং ফ্যাসিবাদের যে সামাজিকরণ হয়েছে, বিশেষ করে শাহবাগের হুম। পরে, এটা তো আসলে একটা কাল্ট আকারে মানুষের চরিত্রের মধ্যে ঢুকে গেছে। ওকে। এই জায়গার থেকে দেশকে মুক্ত করতে হবে। 32 নম্বর ভাঙলো বা থাকলো, এটা বড় ইস্যু না। কারণ কি জানেন, হুম। অভ্যুত্থানের পরে, একটা ফ্যাসিস্ট রিজিমের বিদায়ের পরে পৃথিবীর কোন দেশে, আহ, পৃথিবীর ইতিহাসে কোথাও আপনি দেখাইতে পারবেন না
যে ফ্যাসিবাদের আপনার কেবলা বলেন, মন্দির বলেন, এগুলোকে পূজার জন্য প্রোটেক্ট করা হয়েছে বা রাইখা দেওয়া হয়েছে, কিন্তু সবই ঘুরাই দেওয়া হয়েছে। এটা কমন ফেনোমেনা, এটা নাথিং নিউ, এটা পৃথিবীর সব জায়গায় ঘটে। ফলে বাংলাদেশে এটাকে ইস্যু বানানোটাই একটা, আমি মনে করি আচ্ছা যে একটা কি বলে যে অদরকারি ঠিক আছে, জিনিস। মানে আপনি মনে করতেছেন যে এই বাড়িটা আরো আগে ভাঙে দেওয়া দরকার ছিল, কালকে একটু দেরিতেই ভাঙছে, তাই তো? জি, জি। ওকে, তো সেইটার কারণ হিসেবে আপনি বলতেছেন যে আওয়ামী লীগকে আপনি রাজনৈতিক সংগঠন বলতে নারাজ। আপনি অনেকগুলি হুম। প্রশ্নের যদি একটু ছোট ছোট করে জবাব দেন, কারণ হচ্ছে যে আওয়ামী লীগকে আপনি আগাগোড়াই একটা ফেসিবাদী ভাবাদর্শের একটা ফেসিবাদী একটা জায়গা আপনি মনে করেন। আপনি যে কারণে আওয়ামী লীগকে একটি রাজনৈতিক সংগঠন মনে করেন না, সেই সেই কারণে বাংলাদেশে আর কোনো রাজনৈতিক সংগঠন কি রাজনৈতিক সংগঠন হইতে পারে? ধরেন বিএনপি, ধরেন জামায়াত, ধরেন বামপন্থী দলগুলা, তারা ঠিক আছে, তারা রাজনৈতিক সংগঠন হতে পারবে, তারা রাজনৈতিক সংগঠন হিসেবে বিবেচিত হবে, মানে আপনি যদি ওই ফর্মুলাতে ফেলেন আর কি। ইন্টারেস্টিং, খুবই গুড কোশ্চেন। হ্যাঁ, বাংলাদেশের রাজনীতি বলতে আওয়ামী মডেলটাই গইরা উঠছে। এখন অন্যান্য যে দলগুলোর কথা বললেন, এরা এতদিন আওয়ামী লীগের রিয়েকশনারি পলিটিক্স করছে, যে কারণে বাংলাদেশে কোনো দলেরই বিকাশ হয়নি। ফলে আপনি যখন বিএনপি বলেন, জামাত বলেন, এগুলো এতদিনের যে রাজনীতি, সেটা হলো আওয়ামী লীগের রিয়েকশনে গইরা ওঠা রাজনীতি। ফলে সেই রিয়েকশনের রাজনীতি কম বেশি আওয়ামী আসরপ্রাপ্ত রাজনীতি। 5 তারিখের পরে জেনজির এই অভ্যুত্থানের একটা আকাঙ্ক্ষা হলো যে আমরা এমন একটা রাজনীতি চাই যেটা সিটিজেন ভিত্তিক, হ্যাঁ, গণতান্ত্রিক ভিত্তিক। এই জন্য আমি বলি 5 তারিখের পরের রাজনীতি আকাঙ্ক্ষা কি? রাজনীতি আকাঙ্ক্ষা হবে ফিলান্থ্রপি অ্যাজ পলিটিক্স। আগে কি ছিল? আগে ছিল পলিটিক্স অ্যাজ ফিলান্থ্রপি, মানে আমি কোটি কোটি টাকা দিয়ে নমিনেশন কিনবো, 100 কোটি টাকায় নমিনেশন করবো, 1000 কোটি টাকা চুরি করব, এই হলো মডেল। হ্যাঁ, এখন এটা না, এখন মডেলটা হলো আপনি ইমিডিয়েট রাইট নাও এখন জনগণের সাথে কিভাবে থাকবেন, তার আলোকে আমরা আপনাকে রাজনৈতিকভাবে বিবেচনা করব। তো এখন বাংলাদেশে যেটা হচ্ছে, হ্যাঁ, ইউ আর ভেরি রাইট, যে এখানে এই যে যত দলগুলো বললেন, দলগুলোর মধ্যে কম বেশি আওয়ামী আসর আছে, যে কারণে বাংলাদেশের রাজনীতি বিকাশই হয়নি। না যেখানে দেশে আওয়ামী লীগ নাই, এজ ইফ এমন একটা ব্যাপার যেটা কোনো রাজনীতি না জনাব রনি, হ্যাঁ। জনাব রনি, তাহলে কি আমি মানে আপনি তো যেহেতু একজন চিন্তক, এই ব্যাপারগুলি নিয়ে আপনার গভীর চিন্তা ভাবনা আসে, এই জন্য আমি আপনার কাছে একটু বুঝাইতেছি। তার মানে হচ্ছে যে আপনি বলতেছেন যে আওয়ামী লীগের মতো করেই অন্যান্য রাজনৈতিক দলগুলি, মানে জামাতে ইসলামী বলি, বিএনপি বলি, জাতীয় পার্টি বলি বা বাম সংগঠনগুলি বলি, তারা আওয়ামী লীগের রিয়াকশনের পলিটিক্স করতে করতে তারা ছোট ছোট আওয়ামী লীগে পরিণত হয়েছে বা বড় বড় আওয়ামী লীগে পরিণত হয়েছে, তাই তো? তাহলে আপনি যদি আওয়ামী লীগকে ফেসিবাদী সংগঠন বলে ওর ব্যাপারে কোনো রাজনৈতিক আলাপ না করতে চান, তাহলে জামাত সম্পর্কে কেমনে করবেন সেইটা মানে আমি একটু বুঝতে চাইছি। হ্যাঁ, রাইট। জামাত বিএনপি এরা তো রিয়েকশনের রাজনীতি করছে। তার মানে কি, এরা আওয়ামী লীগের কারণে বিকশিত হইতে পারে না। ফলে 5 তারিখের পরে সমস্ত রাজনৈতিক দলগুলোর জন্য একটা চ্যালেঞ্জ হলো যে তাহলে একটা ডেমোক্রেটিক রাজনৈতিক অবস্থার মধ্য দিয়ে, যেটাকে আমরা যেটা আলোচনা করতে চাচ্ছি, যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। দেখেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে নতুন দলের বন্দোবস্ত না। হ্যাঁ, আমাদের এখানে পলিটিক্স দরকার, আমাদের রাজনীতি দরকার। আওয়ামী লীগের কারণে কোনো রাজনীতির বিকাশ হয়নি। ফলে এখন শিক্ষাটা হইলো 5 তারিখের এইটা, যে আপনি বিএনপির নামে করেন, জামাতের নামে করেন, বামের নামে করেন, আওয়ামী মডেল আর চলবে না। আওয়ামী মডেল থেকে আপনাকে বের হইতে হবে। হ্যাঁ, এই জন্য আপনার প্রত্যেক দলের জন্য এটা একটা চ্যালেঞ্জ আকারে হাজির হয়েছে। ইউ আর ভেরি রাইট। হ্যাঁ, তাদের মধ্যে যে আওয়ামী এলিমেন্ট গুলো আছে, আওয়ামী স্বভাব, এই জন্য বললাম যে আওয়ামী লীগ হলো আমাদের একটা কমন নফসানিয়াত, এটা জাতীয় চরিত্র আওয়ামী লীগ। হ্যাঁ, এই চরিত্র থেকে মুক্ত হওয়াটা এই রাজনৈতিক দলগুলোর জন্য একটা চ্যালেঞ্জ আকারে হাজির। তার মানে হচ্ছে আওয়ামী লীগ তো রাষ্ট্র ক্ষমতায় 75 থেকে 96 পর্যন্ত ছিল না, 96 থেকে 2001 পর্যন্ত থাকে, আবার 2001 থেকে 2009 পর্যন্ত ছিল না। তবুও মানে এই আওয়ামী লীগের রাজনৈতিক মডেল বা যেটা আপনি নফসিয়ান বা মনন বলতেছেন, সেই মননটা আসলে আওয়ামী ভাবধারাতেই ছিল মানে এখন পর্যন্ত, রাইট। তো বাংলা স্পিরিট দেখেন, আরো সহজ করে বলি, স্পিরিট অফ বাংলাদেশটা কখনো বিকশিত হওয়ার সুযোগ পায়নি বাংলাদেশের রাজনীতিতে। এখানে ভারতীয় বাঙালি জাতীয়তাবাদের যে ন্যারেশন, সেটাই মেইন স্ট্রিম ছিল। সেটা আওয়ামী লীগ ক্ষমতায় থাক আর বিএনপি জামাত ক্ষমতায় থাক, হ্যাঁ, সেইটার আলোকেই রাজনীতি বিকশিত হয়েছে। ফলে এখানে রাজনীতি বলতে যেটা বোঝায়, এটা আওয়ামী মডেল। এখানে জ্ঞানের ধারণার আওয়ামীকরণ হয়েছে। একটা উদাহরণ দেই, ধরেন একটা লোক কবি, সাহিত্যিক বা শিল্পী, সে ধরেন মুজিব পূজা করে, কিন্তু তাকে আপনি আওয়ামী লীগ মনে করতেছেন, তাকে শিল্পী সাহিত্যিক মনে করতেছেন। আবার একটা লোক ধরেন যে জিয়া বা অন্য নেতাকে যদি ধরেন সে তার আইকন বা সিম্বল মনে করে, তাহলে তাকে আপনি মেইনস্ট্রিম মনে করতেছেন না, আমলে নিচ্ছেন না। হ্যাঁ, সে দ্বিতীয় তৃতীয় ক্যাটাগরি হয়ে যাচ্ছে।
ফলে এই যে একটা আওয়ামীময় হ্যাঁ। আপনার কালচারাল ইন্ডাস্ট্রি বলেন, রাজনৈতিক চিন্তা বলেন এবং গণতন্ত্রের ধারণারও আওয়ামীকরণ না হয়েছে, তার আলোকে দেখা গেছে বিকল্প কেউ নাই, ইয়া নাই। ফলে আমি এই জন্যই বলতেছি না যে রনি, আমরা বাংলাদেশে না রাজনীতিটা বিকশিত হওয়ার সুযোগ পাইনি। না রনি, আমার মনে হয় যে আপনি খুবই ইন্টারেস্টিং একটা জায়গায় কথা বলতেছেন। কারণ হচ্ছে যে আমরা কিন্তু ৮০ থেকে ৯০ দশকে যখন বিশেষ করে হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব ক্ষমতায় ছিলেন, তখন কিন্তু হুম। আপনি যে এই যে শিল্প সাহিত্যিকরণের যে এক ধরনের আওয়ামীকরণ বা বিএনপিকরণ, সেইটা কিন্তু এরশাদ সাহেবের ক্ষেত্রে আমরা পুরোপুরি অনেক বেশি পরিমাণে দেখছি। ৭৫ থেকে ৯৬ পর্যন্ত কিন্তু আমরা আবার আরেক রকম দেখছি, মানে যদি আমরা মোটা দাগের মধ্যে বলি। তো এই সবটা দায় হচ্ছে যে আপনি মনে করতেছেন যে বাংলাদেশের পলিটিক্স যে একটা চেহারা পাইছে, সেই চেহারাটা আসলে আওয়ামী লীগেরই ছাঁচ করা একটা চেহারা, তাই তো? রাইট, এই চেহারাটা তৈরি করছে হইলো এখানকার বামপন্থী যে পলিটিক্স, আপনারা সেটাকে বলে যে আমি হ্যাঁ, যদি নন পলিটিক্যাল বামপন্থা, হ্যাঁ, কালচারাল বামপন্থার সাথে আওয়ামী লীগের যে লিঙ্ক, হ্যাঁ। তার আলোকে এটা তৈরি হয়েছে, যে আ- কারণে এটা বিকশই হয় নাই। আপনার এখানে কাছে স্পিরিট অফ বাংলাদেশটা আপনার আবিষ্কারই করা হয়নি। আপনার কাছে 5 তারিখের পরে এটা আমাদের টাস্ক হবে, আচ্ছা, দায়িত্ব হবে স্পিরিট অফ বাংলাদেশটাকে ইনভেন্ট করা। আপনার কাছে কি কখনো মনে হয় যে এই যে এইরকমটা হয়েছে, এটা কোনো না কোনো স্টেজে বাংলাদেশের মানুষ এরকম চাইছিল, না এরকম কখনো মনে হয় না? বাংলাদেশের মানুষ, দেখেন বাংলাদেশের মানুষ বলতে আপনি কাদেরকে বলতেছেন? বাংলাদেশে তো অনেক ধরনের, অনেক শ্রেণীর, অনেক পেশার মানুষ আছে। হুম। কে চাইছিল? এখানে চাইছিল মেইন কিনা আমি স্ট্রিম জানতে বলতে চাচ্ছি। জি। না, বাংলাদেশের মানুষ এটা চায় না। বাংলাদেশের মেজরিটি মানুষের এগেনিস্টে এই যে ধারাটা, এই যে আমি যেটাকে শাহবাগী বা বাঙালি হুম, ওটার বাঙালি জাতীয়তাবাদী বয়ানের ডোমিনেন্সি যেটাকে বলতেছি, এটা তো 5%। ধরেন ডেইলি স্টার, প্রথম আলো যে ন্যারেশন এখানে ধরেন মেইন স্ট্রিমিং করছে, হুম, মূল ধারা বলতে যেটা, এটা তো মাইনরিটি। কিন্তু হুম। কালচারালি যেহেতু তারা ইস্টাবলিশ, যেহেতু তারাই প্রতিষ্ঠানের মালিক, যেহেতু তাদের সাথে ক্ষমতার সম্পর্কটা আওয়ামী লীগ বিএনপি যখনই থাকতো তাদেরকে আমলে নিয়ে চলতো, তাদের সাথে ডিপ স্টেট কম্প্রোমাইজে বাধ্য হইতো। ফলে এই মাইনরিটি 5%, 6%-এর লোকটাই এবং এই মিডল ক্লাস বা আপার মিডল ক্লাসটাই বৃহত্তর বাঙালি মুসলিম জনগোষ্ঠীর এগেনিস্টে রাজনীতি করে গেছে। ও আচ্ছা, এটার পিক হয়েছিল, এটার পিকে উঠছিল ওয়ার এন্ড টেররের সময়। এবং এই আচ্ছা, ধারাটা এট দ্য সেম টাইম ইসলামোফোবিক ধারা, আচ্ছা। ইসলাম বিদ্বেষী ধারা আকারে হুম। মূল ধারা হিসেবে বাংলাদেশে বিকশিত হয়েছে।